আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো। তো আমরা বেশ কয়েকদিন আগে হচ্ছে 8.1 শেষ করছিলাম। তো আজকে 8.2 দেখব। আর আমার প্রত্যেকবারই তো বলি আমি যে প্রত্যেকটা ভিডিওর যে পিডিএফ ফাইলগুলো থাকে যে ম্যাথগুলো সলভ করি, তো সেটা হচ্ছে ড্রাইভের লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিই। তো সেখান থেকে ভালো হয় যদি ফোনে সেভ করে নাও। ফোনে থাকলে তাহলে যদি নোট ঠিক মতো নাও করা হয়, তাহলে যে কোনো সময় প্রয়োজন পড়লে কিন্তু ফোনে হচ্ছে বের করা যায়। আর অন্তত আমার এখানে আসে হচ্ছে ঘাটাঘাটি করা লাগবে না যে কই গেল এরকম। আর কষ্টটা একটু কমবে আর কি। তো আমরা আছে 8.2 শুরু করব। তো 8.2 শুরু করার আগে তো চ্যাপ্টারে যা যা আসলে জানা প্রয়োজন ম্যাথ করার আগে, অনেকের হচ্ছে আগে থেকে একদম টোটালি নাও করা থাকতে পারে। তো হুট করে ম্যাথ শুরু করলে একটু অসুবিধা হতে পারে। তো সেই জন্য টুকটাক কিছু জিনিসপত্র আছে, এটা একটু শুরুতে দেখে নেই। তারপরে ম্যাথ করতে খুব সুবিধা হবে। তো দেখি শুরু করি। আমরা বলছে কি এখানে যে বল জোটের সাম্যাবস্থা। তো আমাদের 8.2 পুরোটাই আমাদের কিন্তু এই যে বল জোটের সাম্যাবস্থার উপরেই। তো বল জোটের সাম্যাবস্থা নামটা শুনে কি মনে হচ্ছে যে অনেকগুলো বল থাকবে, 2 জন 3 জন 4টা বল 5টা বল এরকম থাকবে এবং সবাই মিলে একটা সাম্য অবস্থা তৈরি করবে। সবাই একদম নাল হয়ে যাবে, সাম্য অবস্থায় আছে, কোনো কিছুই হচ্ছে না এরকম আর কি। যে 2 জন মিলে একটা মানুষকে টান দিছে কিন্তু মানুষটা নড়তেছে না, কারণ 2জনের শক্তি একই রকম। 2জন 2দিকে টান দিছে এরকম আর কি। যে সবাই মিলে কি করবে, একটা সাম্য অবস্থা তৈরি করবে। তো এটা নিয়ে মূলত আমাদের কি 8.2 পুরোটাই। আর 8.3 আবার আলাদা, সেটা পরে দেখা যাবে। তো বল দুটোর সাম্যাবস্থা আমাদের আসলে বলতেছে কি, এই যে প্রথম লাইনে কোনো কণার উপর, কোনো নির্দিষ্ট একটি কণার উপর কার্যরত সমতলীয় বল জোট। এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা নাই কয়টা বল থাকবে। এখানে 2 বা ততোধিক থাকবে আর কি, অবশ্যই 2 এর থেকে বেশি। কারণ একটা বল কোনোদিনও সাম্যাবস্থা তৈরি করা সম্ভব না একটা বল দিয়ে, যদি না শূন্য না হয় তখন। তো কোনো কণার উপর কার্যরত সমতলীয় বল জোট সাম্যাবস্থা সৃষ্টি করলে এদের লব্ধির মান কি হয়, শূন্য হয়। তার মানে একটা পয়েন্টে ধরলাম, এই একটা বিন্দুতে অনেকগুলো বল কাজ করতেছে। এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, 2 এর অধিক আর কি। অনেকগুলো বল কাজ করতেছে এবং এই 5টা বল কি আছে, সাম্য অবস্থায় আছে বা সাম্য অবস্থা তৈরি করছে। তার মানে এই যে কণাটা যে আছে না, এই কণাটা ওখান থেকে নড়বেই না, এটা ওখানেই থাকবে। সেজন্য কি হয়, লব্ধির মানটা শূন্য হয়। এদের কোনো রকম লব্ধি পাওয়া যাবে না। এটা আমরা হচ্ছে ম্যাথ করার সময় দেখবো আসলে কিভাবে হয়। এটা কিন্তু সম্ভব, অবশ্যই সম্ভব। তো আমাদের হচ্ছে দ্বিতীয় লাইনটা বলছে 2 জনের জন্য আর কি। তো আমরা এরপরে দেখবো 3 জনের জন্য। আর 4 নাম্বারটার জন্য আমি হচ্ছে সংজ্ঞাটা লিখিনি, এমনি জাস্ট মুখে বলবো, তাহলে বুঝতে পারবো। কোনো না বোঝার তেমন কিছু নাই, ইজি একটা জিনিস। তো এখানে বলছে কি যে কোনো কণার উপর কার্যরত দুইটি বল কি আছে, সাম্যাবস্থায় আছে। কার্যরত দুইটি বল কি আছে, সাম্যাবস্থায় আছে। তাহলে যদি সাম্যাবস্থা থাকে 2টা বল, তাহলে এদের মান কি হবে, শূন্য হবে এবং একই সরলরেখায় বিপরীত দিকে ক্রিয়াশীল হবে। তো এটা হচ্ছে 2টা বল যখন সাম্যাবস্থা তৈরি করে তখন তাদের আসলে মান এবং দিকগুলা কেমন হয় এটাই বলছে। যেমন ধরলাম এখানে একটা কণা আছে, এরকম একটা কি আছে, কণা আছে। তাহলে দুইটা বল যদি দুইটা বল যদি নির্দিষ্ট কণার উপরে ক্রিয়া করে এবং ওরা সাম্যাবস্থায় থাকে, তাহলে অবশ্যই একটা বলকে এদিক ক্রিয়া করতে হবে এবং আরেকটা বলকে অপোজিট দিকে ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করতে হবে। এবং এই বলের মান এবং এই বলের মান অবশ্যই কি হইতে হবে, সমান হইতে হবে, নয়তোবা কোনোদিনও সাম্যাবস্থা তৈরি করা সম্ভব না। যেমন এটা যদি পি নিউটন হয়, এটাকে অবশ্যই পি নিউটনই হওয়া লাগবে, যাতে করে পি মাইনাস পি শূন্য হয়ে যায়। যেমন এই ক্ষেত্রে আমরা সর্বনিম্ন লব্ধি পাই না, এখান থেকে আর সমান কি বলা যায়, পি মাইনাস পি, এটা কিন্তু শূন্য হয়ে যায়। আমরা যদি সূত্র দিয়ে করি ঠিক সেম একই জিনিস আসবে। তো এটা যদি 180 ডিগ্রি না হয়ে সামান্য যে চেঞ্জ হইতো, যেমন এটা তো টোটাল 180 ডিগ্রি না, যদি এরকম হইতো যে পি এদিকে আছে, ঠিক এটা হচ্ছে 179 ডিগ্রি ধরলাম, যদি হয় না এটা 179 ডিগ্রিতেই ক্রিয়া করতেছে, তখনও কিন্তু সাম্য অবস্থা তৈরি করা সম্ভব না। একটু হলেও, সামান্য হলেও লব্ধি পাওয়া যাবে। তার মানে অবশ্যই দুইটা বল সাম্য অবস্থা তৈরি করতে হলে এদের মান সমান হওয়া লাগবে। অবশ্যই সমান হওয়া লাগবে। সমান যদি এরকমও হয়, এদিকে একটা বল আছে, এদিকে একটা বল আছে, কিন্তু 180 ডিগ্রি না এবং মানগুলা বিভিন্ন রকম হইতে পারে, কোনোদিনও সাম্য অবস্থা তৈরি করা সম্ভব না। দুইটা বল সাম্য অবস্থা তখনই তৈরি করবে যখন কি হবে, বিপরীত দিকে এবং মান সমান হবে, তখনই এটা সম্ভব। তো এটা গেল হচ্ছে আমাদের দুইটার জন্য, 2টা বল থাকলে কি হবে। এবার আসি আমরা 3টা বল থাকলে কি হবে সেটা একটু দেখে আসি। তো এখানে দেখি 3টার জন্য আমি লিখে রাখছি। তো বইতে হচ্ছে সুন্দরভাবে একটা মানে দেওয়ালে গোলক ঝোলায় সেখানে আর কি লব্ধির বিষয়টা ক্লিয়ার করা আছে। তো এটা নিয়ে আসলে ম্যাথও আছে। তো এটা দিয়ে হচ্ছে বুয়েটে সম্ভবত একটা ম্যাথ আসছিল, সঠিক মনে পড়তেছে না। আচ্ছা, চ্যাপ্টারে গেলে আমরা বুঝবো না, তখন মনে পড়বে আবার, খেয়াল নাই যে আছে কিনা, থাকার কথা সম্ভবত। তো এই ম্যাথ এই টাইপের 2টা বা 3টা ম্যাথ আছে চ্যাপ্টারে। তো আমরা তখন দেখবো না, খুব ইজি একটা জিনিস। তো আমি এই চিত্রটা এখানে ড্র করতেছি না, জাস্ট
আমি সংজ্ঞাটা বোঝাচ্ছি যে আসলে কি বলছে এখানে। কি বলছে এখানে যে কোনো কণার উপর আগের বার কিন্তু ২ টা বলের জন্য দেখছিলাম সাম্যাবস্থা। আর এবার কি ৩ টা বল যদি সাম্যাবস্থা থাকে। তো ৩ টা বলের জন্য আমরা হচ্ছে লামির উপপাদ্য দেখব। লামির উপপাদ্য হচ্ছে অনেকেই ফিজিক্সে ভেক্টরে করার কথা। এটা হচ্ছে করানোর অবশ্যই কথা। তো লামির উপপাদ্যের সাথে ৩ টা বলের অনেকটা মিল আছে। তবে অনেকটা মিল বলা যায় না আসলে। সামান্য হলেও মিল আছে। যেমন এখানে ৩ টা বল, ওখানে ৩ টা বল সাম্যাবস্থার জন্য আরকি। তো এখানে কি বলতেছে আমার বল জোটের সাম্যাবস্থা অনুযায়ী এটা কিন্তু অবশ্যই আমরা কি বলতেছি? বল জোটের সাম্যাবস্থা পড়তেছি কিন্তু। টপিকটা মনে রাখা লাগবে। তো কোনো কণার উপর কার্যরত ৩ টা বল সাম্যাবস্থায় আছে মানলাম। ঠিক আছে। ৩ টা বল কি আছে? সাম্যাবস্থায় আছে। তাহলে এদের যেকোনো ২ টি খেয়াল করি এখানে। ৩ টা বলের মধ্যে যেকোনো ২ টা আমি নিজের ইচ্ছামত যেকোনো ২ টা চুজ করতে পারবো। যেমন ওই যে বলে না? যে ৩ টা সরলরেখা মিলে ত্রিভুজ উৎপন্ন করতে পারবে কিনা চেক করে দেখাও। তখন আমরা কি বলতাম? যে যেকোনো ২ টির যোগফল তৃতীয়টি অপেক্ষা বৃহত্তর। যেমন একটা উদাহরণ দেই। ধরলাম ৫, ৫, ১০। আমি যদি ১০ আর ৫ যোগ করি ১৫ হয়। এর থেকে বৃহত্তর মানলাম। ঠিক আছে। তার মানে এখান থেকে কোনদিনও বলা যাবে না এই ৩ জন মিলে একটা ত্রিভুজ তৈরি করে। তখন এই ১০, ৫ যোগ করলে ৫ এর থেকে বড় হয়। কিন্তু এই 5 এবং ৫ যোগ করলে ১০ হয়। যেটা এর থেকে কি হয়? সমান হয়। বড় কিন্তু হয় নাই। কিন্তু শর্ত কি বলছে? যেকোনো ২ টা যোগ করে বড় বানাইতে হবে। তার মানে আমার সবগুলাই চেক করতে হবে। জাস্ট ১ টা চেক করলাম, ২ টা চেক করলাম এরকম কিন্তু করা যাবে না। যেমন এখানেও ঠিক সেম কাহিনী। ৩ টা বল সাম্যাবস্থায় আছে। আমি যদি যেকোনো ২ টা বলের লব্ধি নির্ণয় করি, যেকোনো ২ টা ইচ্ছামত, তাহলে ওই লব্ধির মান ৩ নাম্বারটা সমান এবং বিপরীতমুখী ক্রিয়াশীল হয়। এটা অনেকটাই আগেরটার মতোই। মানে ২ জনের জন্যই এটা আসলে কাজ করে। বলা যায় ঐরকমই। আমি হচ্ছে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরলাম এদিকে একটা বল আছে, এদিকে একটা বল আছে এবং এদিকে আরেকটা বল আছে। এর নাম দিলাম আমি P, এর নাম দিলাম Q, এর নাম দিলাম কত R। তো আমি হচ্ছে R কে আপাতত চিন্তা করতেছি না R বাদ। তো এখানে কে আছে তাহলে P এবং আছে Q আছে। এখন এই P, Q নির্দিষ্ট একটা কোণে কাজ করতেছে কিনা? অবশ্যই করতেছে। আমি যদি কাজ করি, ধরলাম এটা শুরুতে ধরে নিছি এই P, এই Q এবং R এমনভাবে ক্রিয়া করতেছে যাতে করে কি হয় এরা সাম্য অবস্থায় থাকে। অর্থাৎ এই মাঝখানে যে কণা তার লব্ধি শূন্য। লব্ধি শূন্য হবে কখন? যখন P, Q, R ৩ জন মিলেই কাজ করবে। এখন আমি যদি কাজ করি, শুধুমাত্র P বল এবং Q বলের লব্ধি বের করি। জাস্ট P এবং Q এর লব্ধি বের করি। এই লব্ধি মানটা ধরলাম এদিক বরাবর কাজ করতেছে। এর নাম দিলাম আমি কত? F। এর নাম দিলাম কি? F। এটা কি F টা কি? P এবং Q এর লব্ধির মান। তো F এর যে মানটা সেটা ঠিক R এর মানের সমানই হবে এবং এরা পরস্পর ১৮০ ডিগ্রিতেই ক্রিয়া করবে। তখনই একমাত্র আমার কি হওয়া সম্ভব? ৩ টা বল সাম্যাবস্থায় থাকা সম্ভব। তো এটা হচ্ছে ৩ টা বলের ক্ষেত্রে এরকম। ঠিক সেম ভাবে আমরা যদি কাজ করতাম, এই P এবং R এর লব্ধি বের করতাম, P এবং R এর লব্ধি বের করতাম, তাহলে এদের যে লব্ধির মানটা সেটা এই Q এর মানেরই সমান হইতো এবং Q এর অপোজিট দিকে ক্রিয়া করত। এটা যেকোনো ২ টার জন্যই কাজ করবে। তো এইটা দিয়েই তো ৩ টা বলের সাম্যাবস্থার ক্ষেত্রে তো চ্যাপ্টারে হচ্ছে শুরুর দিকে যে ম্যাথগুলো সেগুলো আমরা সলভ করব আরকি। তো এটা হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে যে কিভাবে কাজ করতেছে। খুব কঠিন একটা টপিক না, ইজি একটা টপিক কিন্তু। তো এটা গেল হচ্ছে আমাদের ৩ টার জন্য। এবার দেখি ৪ টা বল থাকলে কি হবে? এবারে কি ৪ টা। ঠিক সেম ভাবে ৫ টা ৬ টার জন্য একইভাবে কাজ করবে। ধরলাম এদিকে একটা বল আছে, এদিকে একটা বল আছে, এদিকে একটা বল আছে এবং এদিকে আরেকটা বল আছে। তো ৪ টার ক্ষেত্রে বলা হচ্ছে কি যেকোনো একটা বাদ দিয়ে বাকি সমস্ত বলের আমি কি করব? লব্ধি বের করব। বইতে সুন্দরভাবে সংজ্ঞাটা দেওয়া আছে। উপপাদ্যটা দেওয়া আছে আরকি। যেকোনো একটা বল কি করব? রাখে দিব আমি। যেকোনো একটা আমার ইচ্ছা মতো P, Q আর নাম দিলাম P, Q, R, S। যেকোনো একটা বলকে আমি রেখে দেব। ধরলাম এই S টাকে রেখে দিলাম। এবার P, Q এবং R এদের অবশ্যই একটা লব্ধি থাকবে। Q টা এদিকে দেওয়া আসলে ভালো দেখায় না। Q টা এদিক থাক ভালো হবে তাহলে। তো P, Q এবং R অবশ্যই একটা কি থাকবে? ৩ জনের লব্ধি থাকবে। আমরা যদি ওই যে বলের উপপাদ্য থেকে যদি কি করি? এদের লব্ধিটা বের করি, তাহলে সেই লব্ধির মানটা হবে ঠিক অপর বলটার সমান এবং বিপরীতমুখী। এটার জন্যই কাজ করে এটা। মানে এটার মতোই আরকি। ঠিক সেম ভাবে ৫ টা, ৬ টা, ৭ টার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। একটা বাদ দিয়ে বাকিগুলা লব্ধি বের করব। লব্ধির যে মানটা সেটা যেটাকে বাদ দিছিলাম তার সমান এবং বিপরীতমুখীই হয়। এটাই ছিল হচ্ছে আমাদের কি? বল জোটের সাম্যাবস্থা। এবার দেখি আছে লামির উপপাদ্যটা কি? সরি লামির উপপাদ্য তার আগে আরেকটা জিনিস আছে। সেটা হচ্ছে সাম্যাবস্থা ত্রিভুজ সূত্র। এরপরে দেখব হচ্ছে লামির উপপাদ্য। আমাদের এখানে সাম্যাবস্থা ত্রিভুজ সূত্র কিন্তু মূলত যদিও একদম এই টপিকটা 9-10 এ ছিল না, তবে এর অনেকটা অংশই 9-10 এর ভেক্টর অধ্যায়ে ১২ নম্বর চ্যাপ্টারে ছিল মনে হয় উচ্চতর গণিতে। ভেক্টর চ্যাপ্টারে
এটা ছিল। এটা অবশ্যই পড়ানো উচিত। তো যারা হচ্ছে মনে নাই তারা অবশ্যই 9-10 ফাঁকি দিয়ে আসছে, সেটা আর বলার কিছু নাই। তো দেখি এখানে কি বলছে, যে সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র, এটাকে বলা হচ্ছে বলের ত্রিভুজ সূত্র। এটাকে কি বলা হচ্ছে? বলের কি সূত্র? ত্রিভুজ সূত্র। যাই হোক, তো সূত্রটা কি বলতেছে আমাদের, যদি এক বিন্দুতে ক্রিয়ারত একটা বিন্দুতে তিনটি বলের মান ও দিক অবস্থানে নয়, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবস্থানে নয়। তার মানে আমরা যে তিনটা বলের মান এবং দিক সূচিত করবো, বা আমরা যে তিনটা বল যে ফিক্স করব, সেই তিনটা বল ত্রিভুজের ত্রিভুজের অবস্থান অনুযায়ী হবে না। ত্রিভুজের বাহুগুলোর অবস্থান অনুযায়ী হবে না, বাট বাহুর দিক অনুসারে হবে, অবস্থান অনুযায়ী হবে না। কোন ত্রিভুজের, এবং মান অনুযায়ী কিন্তু হবে, কোন ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে সূচিত করা হয়, তবে তারা কি থাকবে? সাম্যাবস্থায় থাকবে। তো বিষয়টা খুব ইন্টারেস্টিং আর কি। যেমন আমরা অনেকটাই জানি যে, আচ্ছা আমি একটা ত্রিভুজ অঙ্কন করি, 9-10 ফিরে দেয় না, যার নাম দিলাম আমি এ বি সি। আমি কি করতেছি? একই দিকে সবগুলো দিয়ে দিলাম। তো আমরা এই ত্রিভুজ থেকে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুযায়ী কি লিখতে পারবো? যে এ বি প্লাস বিসি, 3 নাম্বার বাহুটা বিপরীত ক্রমে তাদের কি নির্দেশ করবে? লব্ধি নির্দেশ করে কিনা, তার মানে এখানে এসি হবে। আমি যদি এক কাজ করি, এসিটা বাম পাশে পার করে আনি, তাহলে কি লিখতে পারবো? এ বি মাইনাস বিসি, সরি প্লাস বিসি মাইনাস এসি সমান কত? 0। তো মাইনাস এসিটাকে কিন্তু প্লাস সি এ লেখা যায়, মাইনাস এসি কে প্লাস সি এ লেখা যায়। এ কি বলতে পারবো? প্লাস সি এ বলতে পারবো। তার মানে এখান থেকে আসলে পাইলামটা কি, যে কোন ত্রিভুজের এই যে এ বি বিসি সি এ, তিনটা বাহু তিনটা বাহু যদি আমি একই ক্রমে যোগ করি, তিনটা বাহু যদি কি করি? একই ক্রমে যোগ করি, তাহলে তাদের যোগফলটা কি হয়? 0 হয়। এটা কিন্তু 9-10 পড়া, নতুন কিছুই না, এটা 9-10 পড়া। তো ঠিক এটাই আসলে আমার সেই সাম্যাবস্থা ত্রিভুজ সূত্র, এটার সাথে অনেকটাই মিল আছে। যেমন আমি আবার একটা ত্রিভুজ অঙ্কন করতেছি, এই হচ্ছে আমার কি ত্রিভুজ, দেখি আমার একটা ত্রিভুজ দেওয়া আছে। তো ধরলাম ঠিক এই পয়েন্টে তিনটা বল কাজ করতেছে। কয়টা বল? তিনটা বল কাজ করতেছে। একটা বল এদিকে, একটা বল এদিকে, একটা বল এইদিকে। এরকম ভাবে কি করতেছে? তিনটা বল কাজ করতেছে। নাম দিই আমি পি, একটা কিউ, একটা কত আর। এবার আসি এই ত্রিভুজের ক্ষেত্রে আমি, তো এই তিনটা বল ধরলাম, এই পি কিউ আর ই, এই তিনটা বল এমন ভাবে কাজ করতেছে, যাতে করে তাদের মানটা, তাদের এই প্রত্যেকটা মান এই বাহুর কি হয়? সমানুপাতিক হয়, এবং দিকটা এই ত্রিভুজের কোণ অনুসারেই কি কাজ করে। তো পি বলটা কাজ করতেছে এই দিক বরাবর, কিউ বলটা কাজ করতেছে এই দিক বরাবর, আর বলটা কাজ করতেছে এই দিক বরাবর। যদি এরকমটা হয়, এটা কিন্তু 8.1-এও সম্ভবত এরকম কিছু ম্যাথ করছিলাম মনে হয়, মনে পড়তেছে না আমার, সম্ভবত ছিল এরকম। তো যাই হোক, এখন এক কাজ করি, তো আমাদের অবস্থানটা কেন বলিছে এখানে, যে আমি কিউ বলটাকে ঠিক এখানে না রেখে ইচ্ছা মতো দিক অপরিবর্তিত রেখে সরাইতে পারবো, কারণ এটা কি ভেক্টর রাশি কিন্তু দিক অপরিবর্তিত রেখে নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসানো যায়। তো আমি কিউটাকে এ বরাবর দিতে পারি, এবং আরটাকে সামনের দিকে বর্ধিত করে দিতে পারি। তার মানে পি কাজ করতেছে এই দিক বরাবর, কিউ কাজ করতেছে এই দিক বরাবর, আর কাজ করতেছে এই দিক বরাবর। যদি পি কিউ আর এর মান এই ত্রিভুজের এই কোণ বরাবরই ক্রিয়া করে, মানে বাহুগুলার একই দিক বরাবর একই ক্রমে ক্রিয়া করে, এবং এদের মানগুলা, বলের মানগুলা বাহুগুলার সমানুপাতিক বা সমানই হয়, তবেই একমাত্র এরা তিনজন মিলে কি করবে? সাম্যাবস্থা তৈরি করবে। এটাই হচ্ছে আমার কি সাম্যাবস্থা ত্রিভুজ সূত্র। সাম্যাবস্থা তৈরি করা মানে কি? তিনজনের লব্ধির মানটা কত হবে? 0 হবে। এটা গেল হচ্ছে আমার কি সাম্যাবস্থা ত্রিভুজ সূত্র। এবার দেখবো হচ্ছে লামির উপপাদ্য আসলে বলছে কি। আরেকটা আছে, সেটা হচ্ছে বলের ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র। তার মানে এটারই বিপরীত সূত্র আর কি। বিপরীত সূত্র খুবই সোজা, জাস্ট ওখানে বলছে কি, যদি সাম্যাবস্থা সৃষ্টি করে তাহলে বলা যায় কি, ত্রিভুজের তিনটা বাহু এবং মানের দিকে সূচিত করা যায়। এটারই জাস্ট উল্টাটা আর কি, তেমন কিছুই না। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, পরীক্ষা আসার মতো না। আমাদের পরীক্ষা মূলত হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র বেশি আসবে, আর প্রমাণও আসে, তবে খুব কম। প্রমাণগুলো কিন্তু অবশ্যই শিখে যাইতে হবে। অনুশীলনে যেসব আছে না, প্রমাণগুলো অবশ্যই কি করতে হবে? শিখে যেতে হবে। প্রমাণগুলো কিন্তু প্রায় পরীক্ষা দিয়ে দেয়, এবং প্রমাণগুলো কিন্তু মনে রাখা খুবই ঝামেলা। কিছু কিছু প্রমাণ আছে মনে থাকে না, তবে ম্যাথ গুলো কিন্তু ঠিকই মনে থাকে, ইজি লাগে। তো দেখি সাম্যাবস্থায় লামির উপপাদ্য, লামির সূত্রটা আসলে বলতেছি কি, লামির থিওরেম না। তো ভিন্ন ভিন্ন রেখা বরাবর ভিন্ন ভিন্ন রেখা বরাবর তিনটি সমবিন্দু সমতলীয়, মানে একই তলে কাজ করা লাগবে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ লাইন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন যে সমতলীয় বলই হইতে হবে এবং ৩টা সমবিন্দু বল হইতে হবে। তাহলে না লামির উপপাদ্যের ক্ষেত্রে কয়টা বল কাজ করে? ৩টা বল কাজ করে। ঠিক আছে। যদি সাম্যাবস্থায় থাকে তাহলে তাদের প্রতিটি বলের মান অপর ২টির অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক হয়। খুবই ইজি একটা উপপাদ্য। কেমন? ধরলাম এদিকে একটা বল কাজ করতেছে, এদিকে একটা বল, এদিকে একটা বল। একটু নাম দেই পি, কিউ, আর এবং এই কোণটা ধরলাম আলফা, এই কোণটা ধরলাম বিটা, এই কোণটা ধরলাম কত? গামা। আর এই লামির উপপাদ্য কিন্তু ত্রিভুজ থেকে আরকি খুব সুন্দরভাবে প্রমাণ করা যায়। প্রমাণটা খুবই ইজি। দেখে নিতে পারো পরীক্ষার জন্য। আসবে কিনা আমি সিওর না। তেমন একটা গুরুত্বপূর্ণ না প্রমাণটা। যে লামির উপপাদ্য প্রমাণ করো। আসলে এটা কিভাবে কাজ করে? আসলে হয় কিনা? তো যাক সেটা কথা না। আমাদের হচ্ছে লামির উপপাদ্যটা আসলে কি বলতেছে সেটা একটু বোঝার চেষ্টা করি। তো পি, কিউ, আর ধরলাম এরা সাম্যাবস্থায় আছে। ঠিক আছে ভালো। তার মানে লব্ধির মানটা অবশ্যই শূন্য। তো লামির উপপাদ্য অনুসারে কি? যেকোনো বল, যেকোনো বল ধরলাম পি, অপর ২টা বলের মধ্যবর্তী কোণ, অপর ২টা বলের মধ্যবর্তী কোণ কিন্তু বিটা। কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত? বিটা। অপর ২টি কোণের মধ্যবর্তী কোণ মানে কোণের সাইনের সমানুপাতিক হয়। তার মানে এখানে পি সমানুপাতিক কি বলা যাবে? সাইন বিটা বলা যাবে। সেম ভাবে কিউ সমানুপাতিক সাইন গামা বলা যাবে। সেম ভাবে আর সমানুপাতিক সাইন আলফা বলা যাবে। তার মানে এখান থেকে পি ইকুয়াল আমি যদি সমানুপাতিকটা উঠাই দেই তাহলে কে লেখা যাবে? কে সাইন বিটা। এখান থেকে কে এর মানটা বের করলে কি আসবে? পি ইকুয়াল কে ইকুয়াল পি বাই সাইন বিটা। ঠিক সেম ভাবে এখান থেকে কি বলতে পারবো? কে ইকুয়াল কিউ বাই সাইন গামা বলা যাবে। ঠিক এখান থেকে সেম ভাবে কে ইকুয়াল একটা লাইন লিখি নেই আমি, কি বলা যাবে? আর বাই সাইন আলফা বলা যাবে। যেহেতু সবগুলো কি কনস্ট্যান্ট, কে একই রকম, তার মানে সবগুলা কে এর মানটা এটাই না, তাহলে ৩টা সমান লেখা যাবে না পরস্পর? এখান থেকে কি বলতে পারবো? যে পি বাই সাইন বিটা ইকুয়াল কিউ বাই সাইন গামা ইকুয়াল আর বাই সাইন আলফা। এটা কিন্তু আসলে লামির উপপাদ্যের অনুসিদ্ধান্ত আর কি। তো পরীক্ষায় যখন আমরা ম্যাথ করবো কিংবা অনুশীলনীতে ম্যাথ করবো তখন আমরা এখান থেকে আসবো না, বরং সরাসরি এই লাইনটা লিখে ফেলবো। এটা লেখার কোনো প্রয়োজন নাই। তো এই ছিল হচ্ছে আমাদের লামির উপপাদ্য। এখানে আর কিছু তেমন কিছু নাই। আমরা সরাসরি এখন ম্যাথে চলে যাব, চ্যাপ্টারে যাব আর কি। আচ্ছা এবার দেখি আমরা চ্যাপ্টারে চলে আসি। একের এই নাম্বারটাই বলছে কি এখানে কোনো বিন্দুতে 1, 2 এবং √3 একক বল ত্রয় ক্রিয়া করে এবং এরা পরস্পর কি করে? সাম্যাবস্থা সৃষ্টি করে। তাহলে বলগুলির মধ্যবর্তী কোণ কত নির্ণয় করো। তো এখানে কিন্তু একটা কোণ বের করে চলে গেলে হবে না, সবগুলা কোণই বের করতে হবে। তো দেখি করে দিই আমরা। তো এটা আমরা হচ্ছে দেখলাম কোনটা খেয়াল হচ্ছে না তো। তো দেখে আসি একটু। লাস্টের দিকে লিখছি আমি লব্ধি শূন্য কোণটা। এই যে এইটা যে কোনো কণার উপর কার্যরত ৩টি বল সাম্যাবস্থা থাকলে এদের যে কোনো ২টি বলের লব্ধির মান ৩ নাম্বারটা সমান এবং বিপরীতমুখী ক্রিয়াশীল হয়। ৩টা বলের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রশ্নে আসলে ৩টা বলই বলছে। এবার দেখি ফিরে আসি আমরা। কখন? যখন সাম্যাবস্থা তৈরি করে তখন। তখন কি করে? সাম্যাবস্থা তৈরি করে তখন। তো এখানে ৩টা বল কি করে গেছে? যে একই বিন্দুতে ক্রিয়া করতেছে এবং এরা পরস্পর সাম্যাবস্থা সৃষ্টি করে। তাহলে বলগুলির মধ্যবর্তী কোণ কত নির্ণয় করো। তো আমি এখানে হচ্ছে ধরলাম এদিক বরাবর 1 নিউটন বলটা কাজ করতেছে, একক দেওয়া আছে না? তাহলে 1 একক বল কাজ করে। এদিক বরাবর 2 একক বল কাজ করে। ইচ্ছা মতো একদিক দিলেই হবে, সমস্যা নাই। এদিক বরাবর √3 একক বল কাজ করে। তো ধরতেছি এই 1 এবং 2 এর মধ্যবর্তী কোণটা হচ্ছে কত? আলফা। তারপর 2 এবং √3 এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত? গামা বা বিটা ধরলাম। আর বাকি কোণটাকে হচ্ছে না ধরলেও কোনো অসুবিধা নেই, কারণ 360 থেকে আলফা প্লাস বিটা বাদ দিলেই হয়ে যায়। ধরলাম এটা কত? বিটা। আর ধরলাম কত? গামা। এখানে কিন্তু গামা সমান 360 মাইনাস আলফা মাইনাস বিটা হয়। তাহলে যেহেতু এরা সাম্যাবস্থা তৈরি করে তার মানে যেকোনো দুইজনের লব্ধি, যেকোনো 2টা বলের লব্ধির মান ৩ নাম্বারটা অবশ্যই সমান হবে। কি হবে? অবশ্যই সমান হবে এবং ওটা আসলে আমাদের ওই লব্ধির মানেরই সমান নির্দেশ করে। যেমন 1 এবং 2 এর যে লব্ধির মানটা এটা এদিক বরাবর কাজ করবে এবং এটা এর অপোজিটই হবে। এটা √3 এর অপোজিটই হবে। তার মানে 1 এবং 2 এর লব্ধির মানটা আসলে √3 থাকবে। তাই না? এটাই তো আমাদের কি বলে সাম্যাবস্থা, যে বল জোড়ের সাম্যাবস্থা বললো। একটু আগে দেখে আসলাম না? ওটা তো এটাই বলে, তাই না? যে 1 এবং 2 এর যে লব্ধির মানটা সেটা কি হবে? √3 সমানই হবে এবং অপোজিট দিকেই কাজ করবে। তার মানে এখানে কি বলতে পারবো? যে 1 এবং 2 এর লব্ধির মানটা কত? √3। তার মানে আমরা কি জানি যে পি স্কোয়ার ইকুয়াল কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সূত্রটা। এখানে কি লিখতে পারবো? যে √3 স্কোয়ার ইকুয়াল 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 পি কিউ
2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু কজ আলফা। মধ্যবর্তী কোণ কত? 1 এবং 2 এর আলফা না? কজ আলফা। তাহলে এবার থেকে 3, 3 এর থেকে 1 বাদ দিলে 2, 2 এর থেকে 4 বাদ দিলে -2, -2 কে 4 দিয়ে ভাগ করলে -হাফ থাকবে, তার মানে -হাফ ইকুয়াল কজ আলফা থাকে। তো কজ কত ডিগ্রি মান? -হাফ, 120 ডিগ্রি না? তাহলে কজ কত? 120 ডিগ্রি। এখান থেকে অতএব কি বলতে পারবো? আলফা ইকুয়াল 120 ডিগ্রি। এটা গেল হচ্ছে কার? 1 এবং 2 এর মধ্যবর্তী কোণ। এবার আমরা 2 এবং √3 এর মধ্যবর্তী কোণটা বের করব। ঠিক আগের মতোই আমি যদি এক কাজ করি, 1 কে বাদ দিয়ে দিই, 2 এবং 3 কে বিবেচনা করি, তাহলে 2 এবং 3, 2 এবং 3, সরি 2 এবং √3 এদের যে লব্ধির মানটা, 2 এবং √3 এদের যে লব্ধির মানটা, সেটা অবশ্যই এই যে বলটা আছে বাকিটা ওর অপোজিট দিকে এবং ওর সমানই হবে। ঠিক এদের যে লব্ধির মানটা সেটা কি হবে? এই দিক বরাবরই কাজ করবে। এটা কিন্তু আমাদের সেই বল দুটোর সাম্যাবস্থা বলছিল। তার মানে 2 এবং √3 লব্ধির মানটা কত হবে? 1 হবে। কত হবে? 1 হবে। যদিও চিত্র দেখে বোঝা যাচ্ছে না আসলে 1 হবে কিনা। তাহলে 1 স্কোয়ার ইকুয়াল কি বলতে পারবো? 2 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার প্লাস 2pq। 2 ইন্টু 2 ইন্টু √3 ইন্টু কত? কস। মধ্যবর্তী কোণ কত? বিটা। মধ্যবর্তী কোণ কত? বিটা। তাহলে এখানে থাকে হচ্ছে 1, আর এই পাশে 2 2 4, 4 আর 3 7 না? তার মানে 1 - 7 -6 থাকে। আর এদিকে হচ্ছে 4√3, তাহলে cos বিটা ইকুয়াল -6/4√3। তো 6/4√3 মানে হচ্ছে 4 দিয়ে যদি কাটি 2 দিয়ে কাটা যায় না? তার মানে 3/2√3, তার মানে √3/2 থাকবে। মাইনাস √3 কত থাকবে? 2 থাকবে। তো cos 120 মানে -হাফ, তার মানে 150 ডিগ্রি মানে হচ্ছে -√3/2 আসবে। cos 150। এটার জন্য, এটা করার জন্য তার ক্যালকুলেটর হাতে নেওয়ার কিছু নাই, তাই না? তো হাতে হাতে করা যায় সবগুলা। তার মানে cos 150, তার মানে বিটা ইকুয়াল কি থাকলো এখানে? 150 ডিগ্রি। তার মানে গামা ইকুয়াল কি থাকবে? 150 আর 120, তার মানে আমার হচ্ছে 270। 270 360 থেকে বাদ কত থাকে? 90 ডিগ্রি থাকে। গামা সমান 90 ডিগ্রি। এখানে কিন্তু এটুকু বললে হবে না যে 120, 150, 90 বলতে হবে 1 এবং 2 এর মাঝখানে কোণ কত? 120 ডিগ্রি। 2 এবং √3 এর মধ্যবর্তী কোণ কত? 150 ডিগ্রি। তারপরে 1 এবং √3 এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এটা অবশ্যই এভাবেই লিখে দেওয়া লাগবে, তারপরে উত্তর লিখতে হবে, নাহলে কিন্তু 1 নাম্বার কাটলেও কিছু করার নাই। কারণ কার মধ্যবর্তী কোণ সেটা ঠিকভাবে বলতে হবে না, না বললে তো হবে না। আচ্ছা, এবার দেখি আমরা বি নাম্বারটা চলে আসি। এটাও ঠিক আগেরটার মতোই, মানে একই উপপাদ্য দিয়ে প্রমাণ করতে হবে। বলছে কি, কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি সমান বলকে একই বিন্দুতে ক্রিয়ারত 15 নিউটন বলের সাহায্যে ভারসাম্যে রাখলে বলের মান নির্ণয় করো। কোন বলের মান? এই দুইটি সমান বলের মান নির্ণয় করো। এখানে ভারসাম্যে রাখা মানে সাম্যাবস্থায় আছে। সাম্যে রাখা মানে 3টা বল মিলে কি আছে? সাম্যাবস্থায় আছে। এখানে কিন্তু টোটাল 3টা বল কাজ করতেছে, 2টা না। কটা? 3টা বল কাজ করতেছে এখানে। তো দুইটি সমান বল ধরলাম, এদিকে একটা বল আছে পি পরিমাণ, এদিকে আরেকটা বল আছে পি পরিমাণ। এবার আমি যদি এই অবস্থায় 2টা বলকে প্রয়োগ করি একটা বিন্দুতে, তার মানে অবশ্যই এদের একটা লব্ধি আছে, ঠিক কি না? তো সাম্যাবস্থায় রাখতে হলে কি করতে হবে? এই লব্ধির সমপরিমাণ বল উল্টা দিকে কাজ করাইতে হবে, তখনই একমাত্র এটা সাম্যাবস্থায় থাকবে। তো ধরলাম 15 নিউটন যে বলটা, সেটা আসলে এই দিক বরাবর কাজ করে এবং আমার কি রাখছে? এদেরকে সাম্যাবস্থায় রাখিয়ে দিছে। তো এটা যারা হচ্ছে একটু বেশি চালাক, খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবা। যেমন কারণটা কি যে এখানে বলছে পি এবং এখানেও পি, পি এখানেও কত? পি। মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। তার মানে আমার এই যে 15 নিউটন সেটা উল্টা দিকে কাজ করবে এবং এটাকে যেহেতু অর্ধেক অর্ধেক, তার মানে এটা 30 ডিগ্রিতে কি করে দিবে? ভাগ করে ফেলবে। তার মানে আমি যদি 15কে √3 দিয়ে ভাগ করি, যদি 15কে √3 দিয়ে ভাগ করি, তাহলে আমরা আমাদের এই যে দুইটি সমান বলতে কিন্তু পাই যাবো। এটা কিন্তু আমি বারবার বলছিলাম যে এই শর্টকাট গুলো মনে রাখতে হবে। এটা সম্ভবত 8.1 মনে বলছিলাম আমি, না? একটু বের করে দেখি। থাকার তো কথা। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে 8.1 এর 2 এর সি নাম্বারটা, মানে 2 এর সি নাম্বারটায় আছে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি সমান বলে লব্ধি কত? লব্ধির মানটা √3 গুণ হয়। তার মানে আমি যদি প্রত্যেকটা বলকে লব্ধিকে √3 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেকটা বলে সমান বলের মান খুব ইজিলি বের হয়ে আসবে। ওটা ওখান থেকে বললাম আমি আর কি। তো যাই হোক, আমরা আমাদের সেই উপপাদ্য যেটা শিখলাম একটু আগে, সেটা দিয়ে সলভ করি এটা। এখানে এদিক বরাবর একটা বল কাজ করছে, কত? পি পরিমাণ। এদিকেও একটা বল পি পরিমাণ কাজ করতেছে। এবার এই দুটো বলকে আমি সাম্যাবস্থায় রাখছি তার মাধ্যমে 15 নিউটনের মাধ্যমে। তার মানে এখান থেকে অবশ্যই বলা যাবে কি যে পি এবং পি এর লব্ধির যে মানটা সেটা 15 সমপরিমাণ এবং
ঠিক এই দিক বরাবরই কাজ করবে। আমরা কি বলতে পারবো 15 স্কোয়ার ইকুয়াল এখান থেকে পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি, তার মানে 2p স্কোয়ার ইন্টু কত কস 60 ডিগ্রি। এখান থেকে হিসাব করলে পি এর মানটা কত আসবে 5√3 একক নিউটন আছে না। এই হচ্ছে আমার কি দুটি সমান বলের মান। ম্যাথ কিন্তু খুবই সহজ, শুরুর দিকের ম্যাথগুলো খুবই সোজা। আচ্ছা এবার আসি আমরা সি নাম্বার ম্যাথটাই। বলছে কি যে একটি বিন্দুর উপর ক্রিয়াত তিনটি বল সাম্যাবস্থায় আছে, ঠিক আছে ভালো। তো শেষ বল দুটি মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হইলে বল তিনটির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এখানে কিন্তু একটা বলে মানও দেওয়া নাই, সবগুলো আমরা কি ধরে নেবো, চলো ধরে নেবো। তো বইতে হচ্ছে পি কিউ আর দিয়ে উত্তর দিয়ে দেওয়া আছে আর কি, যেখানে কিউ স্কোয়ার সমান করা আছে, তার মানে কিউটাকে প্রথম বল এবং পি এবং আর কে শেষের দুইটা বল ধরছে আর কি। তো আমরা হচ্ছে বইয়ের সাথে মিলে রাখার জন্য এভাবে করে দিই। তো এমন না যে এভাবে করা লাগবে, সরি আর এবং এস দিয়ে দেওয়া আছে না, এমন না, এটাতে কোনো বাধ্যবাধকতা নাই, নিজের ইচ্ছা মতো বল ধরে নিলেই চলবে, কোনো অসুবিধা নাই। তো ধরি বলগুলি কত, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে আর, আরেকটা কত এস একক। এখানে অবশ্যই একক লিখতে হবে। তো ধরলাম এদিক বরাবর কাজ করতেছে আমার কিউ, এদিক বরাবর কাজ করতেছে কত আর, এদিক বরাবর কাজ করতেছে কত এস। তো লাস্টে দুটা বল ধরলাম আর এবং এস, তাদের মধ্যবর্তী কোণ কত হয় 45 ডিগ্রি হয়। যেহেতু এরা সাম্যাবস্থায় আছে, তার মানে শেষের দুটা বল আর এবং এস এদের যে লব্ধির মানটা সেটা অবশ্যই 3 নাম্বারটা অর্থাৎ কিউ এর সমপরিমাণই হবে এবং উল্টা দিকে কাজ করবে এটা। তার মানে কি বলতে পারবো কিউ এর মানে এদের যে লব্ধির মানটা হবে না সেটা তো অবশ্যই এর সমানই হবে, নয়তো বা কোনোদিনও কি সম্ভব সাম্যাবস্থায় থাকা সম্ভব কিন্তু না। তখন কি বলতে পারবো কিউ স্কোয়ার ইকুয়াল এখান থেকে আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস 2r s কস আর এবং এস এর মধ্যবর্তী কোণ কত 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, কস 45 মান কত রুট, সরি 1/√2, তাহলে 2 এবং 1/√2 কাটলে √2 একটা থাকবে, তার মানে কিউ স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস এখানে কি থাকবে √2r s। এটা হচ্ছে আমার কি সম্পর্ক। তো এই ম্যাথ কোনোদিনও পরীক্ষায় আসবে না। আচ্ছা বরিশাল বোর্ড সদর কোথাও আসছিল না, হয়তো বা ক নাম্বারে আসছিল মনে হয়। এবার আসি আমরা পরের ম্যাথে আসি। তো কি বলছে দেখি, খুব ইজি একটা ম্যাথ। এটা কি পরীক্ষায় আসছিল নাকি, হ্যাঁ যশোর বোর্ড 19 সালে আসছিল না। এটা দেখে মনে হচ্ছে 4 নাম্বারের জন্য আসছিল এটা। গতে গতে দিবে না, গতে একটু কঠিন টাইপের ম্যাথ থাকবে। মানে ক নাম্বারে খুব সহজ, ক নাম্বারে একটু কঠিন, গ নাম্বারে আরো একটু কঠিন, এরকম ভাবেই আসলে প্রশ্নগুলো কিন্তু করা হয়। আর এটা নিয়ে চিন্তা করার কারণ নাই, কারণ বোর্ডে এমন ভাবে কোশ্চেন করে যাতে করে মানে যদি কেউ মোটামুটি ভাবে পড়েও যায় তাও যেন অন্তত 4টা সৃজনশীল প্রশ্ন করতে মানে উত্তর করতে পারে। তো ওখানে বোর্ডে আসলে প্রশ্নগুলো এইভাবে সাজানো থাকে যে প্রশ্ন যে যতই বললো কঠিন হয়, খুব কঠিন হয়েছে ভাই পারতেছি না একটাও, ওখানে দেখা যাবে কি যে 5টা অন্তত এমন কোশ্চেন থাকবে অবশ্যই উত্তর করা সম্ভব, কিন্তু বাকি 3টা হয়তো বা খুব কঠিন দিয়ে দিছে, এখান থেকে একটু উল্টাপাল্টা করে দিছে, হয়তো বা কমন পড়ে নাই, কিংবা একটু বেশি জটিল দিয়ে দিছে। আর স্থিতিবিদ্যা গতিবিদ্যাতে কিন্তু প্রায় কঠিন করেই। তো ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, কারণ যদি কোনোভাবে ভালো মতো যদি প্রিপারেশন থাকে 5টা কোশ্চেন খুব ইজিলি প্রত্যেকটা সাবজেক্টের জন্য 5টা প্রশ্ন খুব সহজেই উত্তর করা যায়। তার মধ্যে 2টা বা 3টা খুবই ইজি থাকবে, 2টা থাকে, হ্যাঁ 2টা থাকে, 3টা হয়তো বা মাঝারি সাইজের থাকবে, আর বাকি 3টা একটু হয়তো বা কঠিন করার চেষ্টা করবে, কারণ সবই তো সহজ দিয়ে দেয়। তাহলে আসলে পার্থক্য কি হইলো, কোনো লাভই তো না পরীক্ষা নিয়ে না। তো ওটা নিয়ে চিন্তা করার দরকার দরকার নাই যে 5টা আসলে করা যাবে, উত্তর করা যাবে। তো কি বলছে দেখি যে যদি পি কিউ আর বলত্রয় সাম্যাবস্থা থাকে এবং √2p = √2q = r হয়, তবে পি কিউ আর পি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এটা 4টা লিখলাম কেন, ও আচ্ছা পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আর এবং পি এর মধ্যবর্তী কোণ চাইছে, জাস্ট 2টা কোণ চাইছে আর কি আমার। তা আমি একটু পি কিউ আর 3টা বলকে এখানে দিয়ে দিই। ধরলাম এদিক বরাবর কাজ করতেছে পি বল, এদিক কাজ করতেছে হচ্ছে আমার কিউ বল, এদিক কাজ করতেছে কত বল আর বল। তো এখানে যেহেতু √2p = √2q = r দেওয়া আছে, তার মানে আমি কিন্তু একটা বল থেকে আরেকটা বলে কনভার্ট হইতে পারি। কারণ এবারে এক কাজ করবো, সেটা হচ্ছে প্রত্যেকটা বলকে মানে পি এবং কিউ কে আমি চেঞ্জ করে ফেলবো। এটা যে কোনো একটাকে চেঞ্জ করলেই হবে, কোনো অসুবিধা নাই। এক কাজ করি, এটা হচ্ছে আমি এক কাজ করবো, সেটা হচ্ছে উম, আর এবং কিউ কে চেঞ্জ করে ফেলি, সবগুলো পিতে নিয়ে যায়, তাহলে সুবিধা আছে এখানে। যেমন আর এর মানটা √2p লেখা যায়, আর এর মানটা √2p, তার মানে আর ইকুয়াল আমি √2p লিখতে পারি। আবার √2p = √2q, √2 কাটা, তার মানে পি ইকুয়াল কিউ লেখা যায়। তার মানে কিউ এবং পি এর মানটা আসলে একই রকম। এই যে এখন এদিক কাজ করতেছে পি পরিমাণ, এদিক পি পরিমাণ, এদিকে √2p পরিমাণ, এখন বাকি কাজ করে ফেলি, খুব ইজি।
তো এখানে যেহেতু পি এবং পি এর লব্ধি অবশ্যই √2p হবে, তার মানে এই কোণটা পি এবং কি এর মধ্যবর্তী কোণে 90° আসবে। কিন্তু এমনিতেই বোঝা যাচ্ছে, দেখি করে দেখি আসলে হয় কিনা। তো এবার আসি আমাদের সাম্যাবস্থা আসলে বলছিল কি, যে একটা বিন্দুতে যখন তিনটা বল কি করে সাম্যাবস্থায় থাকে তখন আসলে হয় কি, যে কোনো দুইটা বলে যে লব্ধির পরিমাণ সেটা 3 নাম্বারটার বিপরীতমুখী এবং সমান পরিমাণই হয়। লব্ধির মানটা কি হয়, 3 নাম্বারটার সমান হয়। তার মানে পি এবং পি, পি এবং পি অর্থাৎ কিউ, পি এবং পি এর যে লব্ধির মানটা সেটা আর এর সমান অর্থাৎ √2p এর সমানই হবে, এবং এটা এই দিক বরাবর কাজ করবে। তার মানে কি বলতে পারবো, √2p স্কোয়ার, √2p স্কোয়ার, এখানে কিন্তু আমি আর কে আসলে স্কোয়ার করছি, মানটা একবার বসাই দিছি। এপাশে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, এখানে পি এর জায়গায় কি হইতো, একটা লাইন স্কিপ করলাম, এটা করলেও কোনো অসুবিধা নাই, প্লাস 2p স্কোয়ার ইন্টু কত কজ আলফা, আলফা মানটা আমার লাগবে। তাহলে এই পাশ থেকে হচ্ছে √2 কে বড় করলে 2p স্কোয়ার থাকে, তাহলে এই পি স্কোয়ার এ পাশে সবগুলো পি স্কোয়ার কাটা, পরে থাকবে হচ্ছে 1 প্লাস 1 প্লাস 2 কজ আলফা। তার মানে 2 থেকে 2 বাদ দিলে 0, কজ আলফা ইকুয়াল 0, আলফা ইকুয়াল 90° থাকবে। তার মানে পি এবং কিউ, এখানে কি বলতে পারবো, পি এবং কিউ এদের মধ্যবর্তী কোণটা কত, 90°। এটা একটা উত্তর গেল, একটা অ্যান্সার। আরেকটা কি চাইছে, আমার হচ্ছে আর এবং পি এর মধ্যবর্তী কোণ, আর এবং পি, তার মানে এই কোণটা লাগবে। এবার কোণ লাগবে, এই কোণটা লাগবে। আর এবং পি দেখি কেমনে বের করা যায়। এখন কিন্তু আমরা লামির উপপাদ্যটা প্রয়োগ করতে পারি। তো দরকার নাই লামির উপপাদ্য, আমরা হচ্ছে একবারে তখন আরো বেশ কিছু ম্যাথ করে দেয়, যখন দরকার হয় তখন শুধু লামির উপপাদ্য প্রয়োগ করবো। আপাতত যা শিখছি এটা দিয়ে একটু করার চেষ্টা করি, নতুন জিনিস। যেহেতু এই কোণটা লাগবে, তার মানে আমি পি এবং আর এর লব্ধি, পি এবং আর এর লব্ধি এবার পি ধরবো। এটা তো অবশ্যই কাজ করবে, তাই না? পি এবং আর এর যে লব্ধি সেটা এদিক বরাবর কাজ করবে, এবং এই মানটা, লব্ধির যে মানটা সেটা এই কিউ এর পরিমাণই হবে, এটা কিউ এর সমপরিমাণই থাকবে। তার মানে কি বলা যাবে, পি স্কোয়ার ইকুয়াল, এখানে আসলে কিউ মানটা একবার বসাই দিছি, পি স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস √2p হোল স্কোয়ার, তার মানে 2p স্কোয়ার প্লাস 2√2p স্কোয়ার থাকবে। কেমনে, 2 ইন্টু পি ইন্টু √2p একবারে গুণ করে দিছি, ইন্টু কত কস, এই কোণটা দিলাম কত বিটা, ধরলাম এটা বিটা এটা আলফা, দিলাম কত বিটা। তাহলে সব দিক থেকে পি স্কোয়ারটা বাদ, এখানে থাকবে হচ্ছে 1, এপাশে থাকবে 1, এপাশে থাকবে প্লাস 2 প্লাস 2√2, এখানে আছে কত কস বিটা। তার মানে 1 - 1 0, 2 এ পাশে আসলে -2, 2√2 তে ভাগ করলে -1/√2 থাকবে, -1/√2 মানে হচ্ছে 135°। অতএব এখান থেকে বিটা ইকুয়াল 135° আসবে। তার মানে কি বলা যায়, এখানে হচ্ছে পি অ্যাঙ্গেল অফ কিউ সরি আর, মানে পি এবং আর এর মধ্যবর্তী কোণটা কত, 135। এটা হচ্ছে আমার কি আরেকটা উত্তর। এবার দেখি আমরা 2 নাম্বারটা আসি। এ নাম্বারটা কি বলছে, যে কোন শর্তে একটি বস্তু কণার উপর, মানে কোন একটা কণার উপর ক্রিয়ারত 3:4:7 অনুপাতের বলগুলি সাম্যাবস্থায় থাকবে। তো এখানে কিন্তু মূলত 3টা বল দেওয়া আছে আর কি, যে 3টা বলের অনুপাত কত, 3:4:7। তার মানে এখানে একটা আমরা কি করতে পারি, একটা কনস্ট্যান্ট বিবেচনা করতে পারি কি, যেমন এখানে বলতে পারি কি যে বলগুলি, মানে বলগুলির যে মান, বলগুলি কি হইতে পারে, একটা হচ্ছে 3k, একটা হচ্ছে কত 4k, একটা হচ্ছে কত 7k, এরকম হইতে পারে, তাই না? যেহেতু অনুপাতটা কি রাখতে হবে, 3:4:7 রাখতে হবে, একটা কনস্ট্যান্ট আনলাম কি, কে পরিমাণ। ভালো করে খেয়াল করি, এখানে 3k, 4k, 7k, এখানে কিন্তু 3 এবং 4 যোগ করলে 7 পাওয়া যায়। 3 এবং 4 কি করলে হয়, 3 এবং 4 যোগ করলে 7 পাওয়া যায় না? তার মানে এই 3টা বল দিয়ে আমি যদি সাম্যাবস্থা তৈরি করতে চাই, তার মানে অবশ্যই এই 7k এটার বিপরীতে, এটার বিপরীতে 3 এবং 4কে কাজ করতেই হবে। কিভাবে, যেমন ধরলাম এখানে বিন্দু আছে, এদিক বরাবর 3k পরিমাণ বল কাজ করতেছে, এবং এই দিক বরাবরই 4k বলও কাজ করতেছে, এবং এদের অপোজিট দিকে আমার 7k বলটা কাজ করছে। যদি এরকম সিনারি হয়, যদি এই শর্ত হয়, তখনই একমাত্র কি করা সম্ভব, এই তিনটা বল সাম্যাবস্থায় থাকা সম্ভব, নতুবা কোনোদিন এটা সম্ভব না। তো এটা আসলে কেন হয়েছে, যে এখানে কিন্তু আমাদের কি বলে 3k এবং 4k এদের যোগফলটা 7k হয়ে গেছে। যদি না হইতো, যদি এটা না হইতো, তখন অন্যরকম সিনারি হইতো, আর ওটা হয়তো বা দিবে না, কারণ অ্যাঙ্গেলটা বের করে একটু ঝামেলা হয়ে যেত, দেওয়ার কথা না। তবে বের করা সম্ভব, অবশ্যই বের করা সম্ভব।
তো এখানে যেহেতু এই ৩ এবং ৪ এর যোগফলের সমান হয়েছে 7 কে, তার মানে এরা সাম্যাবস্থায় তখনই থাকবে যখন কি হবে 3 কে 4 কে একদিকে এবং 7 কে আরেক দিকে। এটা অবশ্যই এরকমই থাকতে হবে। এই শর্তেই কাজ করতে হবে। তো শর্তটা কি লিখবো যে 3 কে 4 কে একদিকে এবং তার বিপরীত দিকে 7 কে কাজ করতে হবে। তো এটা গেল হচ্ছে আমার ম্যাথের অ্যান্সার। তো এখানে কিছু আরেকটু কিছু কথা বলি আমি। যদি ধরলাম এরকম আসলে হবে না। এরকম সাম্যাবস্থা তৈরি করা সম্ভব না। তাহলে কিভাবে সম্ভব? তাহলে হইতে পারে ৩ এদিকে কাজ করবে 3 কে, এদিকে হয়তো 4 কে কাজ করবে। এদের যে লব্ধির মানটা তার উল্টা দিকে হয়তোবা 7 কে কাজ করবে। তো এখানে কিন্তু 3 কে এবং 4 কে এই দুজনের লব্ধি কোনদিনও 7 কে বানানো সম্ভব নয়। দুজনের লব্ধি কোনদিনই কি 7 কে বানানো সম্ভব না। যদি না এরা একই দিকে কাজ করে। তখনই একমাত্র এদের লব্ধির মানটা কি হবে? 7 কে বানানো পসিবল। এই কারণে কিন্তু মূলত কি 3 কে 4 কে একদিকে এবং 7 কে আরেক দিকে কাজ করা লাগবে। এবার আসি আমরা নাম্বার ম্যাথটায়। এটা অনেকটা আগেরটার মতোই কিছুটা বলা যায়। কি বলছে? দেখাও যে কোন বস্তুর উপর ক্রিয়ারত 5:6:12 অনুপাতের ৩ টি বল মানে বলগুলি কোনো অবস্থাতেই সাম্যাবস্থা তৈরি করা সম্ভবই না। এরা কোনোদিনও কি সাম্যাবস্থা তৈরি করা এদের মাধ্যমে সম্ভব না। আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে মানে আগের ম্যাথটাই এটা একটু বলে রাখি ভালো হবে তাহলে। তো অনেকের মনে হইতে পারে এই ম্যাথে অনেকের মনে হইতে পারে যে কি যে এরকম না করলাম আমি ভাই তো সমস্যা কি? এরকম হইতে পারে না যে মানে এই সিনারিটা আরকি। এরকম ভাবেও তো আসলে সাম্যাবস্থা তৈরি করা সম্ভব। কেমনে? ধরলাম এই 7 কে এবং 4 কে এমনভাবে কাজ করতেছে যাতে করে ওদের লব্ধির মানটা কি হয়? এই ৩ এর সমপরিমাণ এবং উল্টা দিকেই কাজ করে। ৩ এর সমপরিমাণ এবং উল্টা দিকেই কাজ করে। তো আমরা যদি এই কন্ডিশনটা এপ্লাই করি, যেমন ধরলাম 3 স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার প্লাস 7 স্কয়ার মানে ৪ এবং ৭ এর তাহলে লব্ধি কি ৩ এর সমান হওয়া লাগবে না? 4 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 2 ইনটু 4 ইনটু 7 ইনটু কত cos আলফা ধরলাম। তো এখান থেকে হিসাব-টিসাব করলে cos আলফার মানটা ফাইনালি -1 আসতেছে। কত? -1 আসতেছে। তার মানে আলফার মানটা কত? ১৮০ ডিগ্রি। এখান থেকে খুব সহজেই কিন্তু প্রমাণ হয়ে যায়। এটা একদমই ক্লিয়ার যে 7 কে এবং 4 কে মধ্যবর্তী কোণ যদি ১৮০ ডিগ্রি হয়, তখনই একমাত্র সম্ভব কি যে সাম্যাবস্থায় থাকা। তার মানে কি আসলে 4 কে এর সাথে 7 কে যদি ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, মানেটা কি? যে 4 কে এবং 3 কে একই লাইনেই আছে। এটাই হচ্ছে আমাদের আমরা যেভাবেই করি আমাদের কিন্তু এই শর্তটাই চলে আসে। তো এত কষ্ট করার কোনো দরকার নাই। আমি জাস্ট এই প্রশ্নটা মাথায় আসতে পারে। এখানে ৩ এর জায়গায় ৪ ও লিখতে পারো। একই জিনিস আসবে। আচ্ছা ৪ দিয়ে একটু চেক করে দেখি কি আসে। ৪ না। মাইনাসের ক্ষেত্রে মাইনাসের একটু বেশিও আসতে পারে। মানে 1 এর থেকে বেশিও আসা সম্ভব কিন্তু। 4 দিলে 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার মাইনাস 7 স্কয়ার। নিচে হচ্ছে 2 ইনটু 3 ইনটু 7 না? আচ্ছা এই ক্ষেত্রে -1 ই আসতেছে। তার মানে যেভাবেই করি আমরা ১৮০ ডিগ্রি আউটপুট আসবে। তো এটা জাস্ট হচ্ছে যদি প্রশ্নটা আরকি আসতে পারে, অনেকের মনে আসতে পারে। তো সেজন্য এটা ক্লিয়ার করে দিলাম। এটা যেভাবে করি আমরা আমাদের লাইনটা লিখলাম শুরুতে যে এদিক বরাবর ২ টা এবং বাকিটা এদিক বরাবরই কাজ করবে। তখনই এরা সাম্যাবস্থায় থাকবে। এটা যেভাবেই করি একই লাইনই আসবে। এবার আসি পরেরটাতে। পরেরটা বললাম না কি বলছে যে 5 অনুপাত 6 অনুপাত ১২ আগের মতো কি ধরে নেব? কে ধরে নিব? ধরলাম বলগুলি, আমার বলগুলি কি, কি? একটা হচ্ছে 5 কে, একটা হচ্ছে 5 কে, একটা কত? 6 কে, আরেকটা কত? 12 কে। এই ৩ টা হচ্ছে বল আমার দেওয়া আছে। তো এই ৩ টা বল কোন অবস্থাতেই সাম্যাবস্থা তৈরি করতে পারে না। কেন দেখি? এখানে কিন্তু 5 কে এবং 6 কে যোগ করলে কত? 11 কে না? এটা কিন্তু 12 কে থেকে কম। যদি সমান হইতো যদি সমান হইতো তখনও সাম্যাবস্থা তৈরি করতে পারত আগেরটার মতো। কিন্তু কম হয়ে গেছে। এখানে কোন অবস্থাতেই সম্ভব একদমই না। এরা সাম্যাবস্থা তৈরি করা কোনদিনও সম্ভব না। যদি বড় হইতো 5 যেকোনো ২ টা যোগ করে ৩ নাম্বারটা থেকে বড় হইতো তখন সম্ভব হইতো। এটা সব ক্ষেত্রেই হয়। কিন্তু যেকোনো ২ টা যোগ করার পরে ৩ নাম্বারটার থেকে ছোট চলে আসে। এরা কোনদিনও কি সাম্যাবস্থা তৈরি করা একদমই পসিবলই না। যেমন এটা তো এখানে শেষ করে দেব। মানে শেষ করে লিখে এখানে শেষ করে দেব আরকি। বেশি কিছু লেখার দরকার নাই। আরেকটা জিনিস বলা যায় যে এরা ৩ জন মিলে এরা ৩ জন কোন অবস্থাতেই কোন ত্রিভুজের ৩ টা বাহু বরাবর একই দিকে সূচিত করা যায় না। সেখান থেকে বলা যায় কি কোন অবস্থাতে সাম্যাবস্থা তৈরি করতে পারে না। এটা আগেরটার মতো করে একটু করার চেষ্টা করি আসলে কাজ করে কিনা। ধরলাম ৫ কাজ করতেছে এই দিক বরাবর, ৬ এই দিক বরাবর, ১২ এই দিক বরাবর।
আমি চিন্তা করলাম কি যে 5 এবং 12 যে লব্ধির মানটা এটা মনে হয় এই 6 এর মানের সমান হবে এবং উল্টা দিকে কাজ করবে। এখন দেখি তো হয় কিনা। তাহলে আমাদের কি হওয়া উচিত? কি লেখা উচিত এখানে? 6 স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 12 ইনটু কত? cos আলফা না? আলফা এটা হচ্ছে আলফা, ঠিক আছে? এটা একটু হিসাব করে দেখি আসলে cos আলফা মানটা কি আসে। পরে থাকবে হচ্ছে 6 স্কয়ার মাইনাস 5 স্কয়ার মাইনাস 12 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 5 ইনটু 12। এই মানটা আসতে হচ্ছে অবশ্যই ওয়াইকের থেকে মাইনাস 1 থেকে কম আসবে শিওর। মাইনাস 1.1 আসতেছে। cos আলফার মানটা মাইনাস 1.108 আসছে, তার মানে এটা নট ইকুয়াল। cos আলফার মানটা কি? এটার রেঞ্জটা কি? মাইনাস 1 থেকে 1 পর্যন্ত না, এই পর্যন্ত নাকি? এটা হচ্ছে কি cos আলফার রেঞ্জ, cos এবং সাইনের ক্ষেত্রে একই জিনিস। মাইনাস 1 থেকে 1 পর্যন্ত হয়। তো যেহেতু এটা তো মাইনাস 1 থেকে ছোট হয়ে গেছে, এটা কি নেওয়া সম্ভব? সম্ভব না। এটা cos আলফা নট ইকুয়াল। তার মানে এটা কখনোই কি সম্ভব না। এরা তিনজন মিলে সাম্যাবস্থা তৈরি করা সম্ভব না। এটা এখান থেকেও দেখানো যায়। তবে এটা অবশ্যই এভাবে লিখতে হবে সুন্দর করে। আর কয়েকটা লাইন লেখা যায় যে ত্রিভুজের কোনো বাহু দ্বারাই কি করা যায় না, কোনো ত্রিভুজের মাধ্যমে সূচিত করা যায় না। এখান থেকে বলা যায় কি এরা কোনো অবস্থাতেই সাম্যাবস্থা তৈরি করতে পারে না। আচ্ছা, এবার আসি আমরা সিনেমার ম্যাথে আসি। বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ। কি বলছে দেখি? কোথাও কি আসছিল না আসে নাই? তো এবিসি ত্রিভুজ আছে একটা ভালো। তো এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র কত ও, এবং বিসি সিএ এবি এর উপর যথাক্রমে ওডি ওই ও এফ লম্ব প্রমাণ করো। এই এতগুলা তিনটা তিনটা 6টা দ্বারা সূচিত বলগুলি সাম্যাবস্থা তৈরি করবে। তার মানে আমি যদি এক কাজ করি, এই সবগুলা 6টা যোগ করে দেই তাহলে শূন্য চলে আসবে। এবার দেখি আসলে এটা কি সম্ভব কিনা। শুরু করি, হ্যাঁ? তো শুরুতে তাহলে আমার কি লাগবে? একটা ত্রিভুজ লাগবে, আর কি লাগবে? একটা সুন্দর করে পরিকেন্দ্র, না তার মানে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তো বৃত্ত অঙ্কন করলে প্রমাণটা খুব ইজি হয়ে যাবে আর কি। আমি শুরুতে একটা বৃত্ত অঙ্কন করি, বৃত্ত না অঙ্কন করে করা যায়। তবে পরিকেন্দ্র তো, তো সেই জন্য আর কি আসলে করা উচিত। অঙ্কন করবো না? তাহলে এই হচ্ছে মোটামুটি আমার সেই বৃত্তটা। একটু বড় করে দেই এটা। একটা ত্রিভুজ লাগবে, আর ভিতরে একটা কি অঙ্কন করতে হবে? ত্রিভুজ অঙ্কন করতে হবে। বললাম এই হচ্ছে আমার সেই ত্রিভুজটা। দেখি ধরবে এখানে? ছোট করে নেই। আচ্ছা, হয়েছে, মোটামুটি হয়েছে, যা হয়েছে হয়েছে। তো ত্রিভুজটার নাম দেই। এটা দিয়ে হচ্ছে এ পয়েন্ট, এটা দিয়ে হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। যেহেতু এটা একটা বৃত্ত অঙ্কন করছি, একটা কি থাকবে? কেন্দ্র থাকবে। তাহলে পরিকেন্দ্র কি বলতো যে এই কেন্দ্র থেকে প্রত্যেকটা শীর্ষ অবশ্যই সমদূরত্বে আছে। এটার নাম দিলাম হচ্ছে ও। প্রত্যেকটা লাইন আমি টানে দিই। এটা হচ্ছে কত? ও এ। এটা হচ্ছে কত? ও বি, বাঁকা হয়ে গেল। এটা হচ্ছে কত? ও সি। তো যেহেতু এটা পরিকেন্দ্র, তার মানে এই কেন্দ্র থেকে প্রত্যেকটা শীর্ষের বিন্দু অবশ্যই কি হইতে হবে? সমান দূরত্বে থাকতে হবে, নয়তো বা পরিবৃত্ত তো অঙ্কন করা সম্ভব না। আর কি কি বলছে যে বিসি এর উপরে লম্ব ওডি। বিসি এর উপর লম্ব কত? ওডি। এ হচ্ছে কি লম্ব ওডি। তারপরে সি এর উপর লম্ব কত? ওই। এখান থেকে এটা লম্ব কত? ও ই। ও ই। এবং এবি এর উপর লম্ব কত? ও এফ। ও এফ। এটা কিন্তু লম্ব। একটা জিনিস সবাই জানি, ক্লাস 9-এ ছিল কি, যে কেন্দ্র হইতে যে কোনো জ্যা, এবি কিন্তু একটা জ্যা, যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগে বিভক্ত করে। তার মানে এখান থেকে কি বলা যায়? এফ সমান এফ বি, ঠিক সেম ভাবে সিডি সমান কি ডিবি। সবগুলা একদম ভাগ ভাগ করে ফেলিছে। আর এখানে কিন্তু এই পরিকেন্দ্রটা কত? ও। পরিকেন্দ্র কত? ও। পরিবৃত্তের ব্যাসার্ধটা কি পরিকেন্দ্র হয়। এবার আমরা প্রমাণে আসি। তো যেহেতু তিনটা যোগ করতে হবে না, এক কাজ করব। যেহেতু এই ও ই যেটা আছে না, ও ই, এটা ভেক্টর সাইন দেই আমি, এটা ভেক্টর দিই, এটা ভেক্টর দেই। তো ও ই, ও ই কি করছে? এসি কে দুই ভাগে ভাগ করে ফেলছে। তার মানে আমি কি বলতে পারবো? এই যে ওসি, ও এ এবং ও ই, এদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আনা সম্ভব। এদের মধ্যে একটা সম্পর্ক আনা সম্ভব। ওই যে ত্রিভুজের অনুপাত সূত্র 8.1-এ দেখাইছিলাম কিভাবে কাজ করে, অনেক ব্যাখ্যা করছিলাম। তো এখানে আর বলার কিছু নাই। যেহেতু এটা অর্ধেক ভাগ করে, তার মানে কি বলতে পারবো? ও এ প্লাস ওসি, ইকুয়াল 1+1 ইন্টু কত? ও ই। যেহেতু এটা কি করতেছে? 1:1 অনুপাতে বিভক্ত করতেছে, তার মানে কি বলা যায়? ও এ প্লাস ও সি ইকুয়াল কত? 2 ও ই। ঠিক সেম ভাবে ও এফ এর জন্য একই কথা প্রযোজ্য। ও এফ এর জন্য একই জিনিস। কেমনে?
আবার কি বলতে পারবো, ও এ প্লাস ও বি ইকুয়াল 1+1 মানে 2, 2 ইন্টু ও এফ লেখা যাবে। ঠিক সেম ভাবে ও বি প্লাস এই পাশের জন্য ওডির জন্য ও বি প্লাস ও সি সমান 2 ইন্টু ওডি। এটা কই থেকে পেলাম? ত্রিভুজের অনুপাত সূত্র। যদি অনুপাত সূত্র মনে না থাকে তাহলে আবারও সেখান থেকে অবশ্যই আগেরটা দেখে আসতে হবে। এটার নাম দিলাম হচ্ছে 3 নাম্বার। এবারে 1, 2 এবং 3 কি করে দেবো? সবগুলো যোগ করে দেবো। তাহলে 1, 2, 3 কি করে পাই? যোগ করে পাই। তাহলে বাম পাশে কিন্তু এই যে ও এ ডাবল আছে, সবগুলো ডাবল ডাবল আছে, তার মানে 2 কমন নিয়ে নেই একবারে। 2 ইন্টু ও এ প্লাস ও বি প্লাস ও সি থাকবে। আর এই পাশে কি থাকবে? 2 ইন্টু এখান থেকে কমন নিলাম ও এ প্লাস ও এফ প্লাস ও ডি থাকবে। তো যেহেতু প্রমাণে এও দেওয়া আছে, বাট আমরা দেখছি ও এ, তার মানে এই ও এটাকে আমি কি করে ফেলবো? এখন চেঞ্জ করে ফেলবো। কেমনে? ও এ কে লেখা যায় মাইনাস এও, ও বি কে লেখা যায় মাইনাস বিও, আর 2টা উপর পাশ থেকে বাদ। এটাকে লেখা যায় মাইনাস সিও ইকুয়াল ও ই প্লাস ও এফ প্লাস কত? ওডি। সবগুলাকে এক পাশে নিয়ে যাই। এই সবগুলাকে কি করবো? এক পাশে নিয়ে যাবো। এখন এটা হচ্ছে ওডি, তার মানে সবগুলো এক পাশে নিয়ে যাই। কি বলা যাবে? এও প্লাস বিও প্লাস সিও প্লাস কত? ওডি, সাদা লিখতেছি, প্লাস ওডি প্লাস ও ই প্লাস কত? ও এফ ইকুয়াল কত? 0। এই যে শুরুতে বলছিলাম সবগুলা যোগ করলে কি আসবে? 0 আসবে। এখান থেকে বলা যায় এই 6টা বল মিলে আসলে কি করে? সাম্যাবস্থা সৃষ্টি করে। তাহলে এখান থেকেই প্রুফড, প্রমাণিত। এবার দেখি আমরা ডি নাম্বার ম্যাথে আসি। এই ম্যাথটা করার জন্য আসলে আমাদের সেই অনুপাত সূত্রটা লাগবে। তো যাদের হচ্ছে বেশ কয়েকদিন আগে করাইছিলাম তো নাও মনে থাকতে পারে, এখানে ভালো করে করাইছিলাম। এটা কোন ম্যাথটা? 8.1 এর আর কি। হ্যাঁ, 8.1 এর যে 11, 12 যখন করছিলাম না, 11 নাম্বার 12 নাম্বার ম্যাথগুলা, তো সেখানে কিন্তু এই টপিকটা ছিল আসলে। এটা ভালো করে না পারলে এই ম্যাথটা একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো দেখি কি বলছে। এবিসিডি চতুর্ভুজের এবি, সিবি, সিডি এবং এডি বরাবর কার্যরত যথাক্রমে এ ইন্টু এবি, এল ইন্টু সিবি, এম ইন্টু সিডি, এন ইন্টু এডি মানে 4টা বল সাম্যাবস্থায় থাকলে প্রমাণ করো কে এম সমান এল এন, মানে কিলোমিটার সমান লন প্রমাণ করতে হবে। যদি কিলোমিটার না, এটা কে ইন্টু এম নাকি। তো যেহেতু একটা এবিসিডি চতুর্ভুজ দেওয়া আছে, একটা চতুর্ভুজ অঙ্কন করি সুন্দর করে। ধরলাম এটা সে আমার কি চতুর্ভুজটা দেওয়া আছে। এবিসিডি চতুর্ভুজ না, তাহলে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কত? সি, এটা হচ্ছে কত? ডি। তো এবি বরাবর কে ইন্টু এবি, এবি বরাবর কে ইন্টু এবি, তারপরে সিবি বরাবর এল ইন্টু সিবি। এখানে কিন্তু বাহুর দৈর্ঘ্যেরই অনুপাত, সরি বাহুর দৈর্ঘ্যেরই গুণিতক, তার মানে এই আমরা আগের মতো অনুপাত সূত্র ফেলতে পারবো খুব সহজেই। সিডি বরাবর এম ইন্টু সিডি, সিডি বরাবর এম ইন্টু সিডি, আর এডি বরাবর এন ইন্টু এডি, এন ইন্টু এডি। এখানে কিন্তু এমন ভাবে দেওয়া আছে যাতে করে কি হয়, এইটা এবং এইটার যে লব্ধিটা সেটা এদিক বরাবর কাজ করে। ভালো হইলো না? এই এদের লব্ধিটা কি কাজ করে? এদিক বরাবর কাজ করে। এবং এইটা এবং এইটা, এই দুটার লব্ধিটা আবার এদিক বরাবর উল্টা দিকে কাজ করে। তো দরকার নাই, এটা এরকমই থাক, সমস্যা নাই। এটা লাইন টানলাম কোথায়? এটা বিডি। এবং ধরলাম এরা হচ্ছে ও বিন্দুতে কি করে? ছেদ করে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের চিত্র। এখন সাম্যাবস্থা তৈরি করে, খুবই ভালো। আর এখানে যেহেতু সাম্যাবস্থা তৈরি করতেছে, তার মানে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে এই যে এদের যে লব্ধি, মানে এই দুজনের যে লব্ধিটা যদি বের করি এবং এদের দুজনের লব্ধি বের করি, এদের দুজনের লব্ধি কিন্তু এদিক কাজ করবে অর্থাৎ সি এ বরাবর, এবং এই দুজনের লব্ধি কাজ করবে এসি বরাবর উল্টা দিকে, তার মানে ওদের লব্ধি এদের লব্ধি পরস্পর বিপরীত দিকেই কাজ করবে, এবং বিপরীত দিকে কাজ করে কিন্তু এরা মূলত সাম্যাবস্থায় থাকবে আর কি। তো দেখি প্রমাণটা আসলে কিভাবে করতে পারি, কিভাবে করা যেতে পারে। এখানে খেয়াল করি কে ইন্টু এবি, এন ইন্টু এডি, তার মানে এখানে আবারও সেই কি অনুপাত সূত্র ফেলতে পারবো। এখানে কিন্তু এবি এবং এডি এর একটা অনুপাত দেওয়া আছে, কত? কে এন। অনুপাত পাওয়া যাবে কিনা? অবশ্যই যাবে। ঠিক সেম ভাবে এদের জন্য এই বিও এবং ডিও, এই অনুপাতটাও বের হয়ে আসবে। কিভাবে? আমরা অনুপাত সূত্র থেকে আপাতত কি কি বলতে পারবো, যে কে ইন্টু এবি প্লাস এন ইন্টু এডি ইকুয়াল এই যে কে প্লাস এন, কে প্লাস এন ইন্টু কত? ও এও না,
এটা হচ্ছে ভেক্টর দিতে পারি, নাও দিতে পারি। আচ্ছা ভেক্টর না দিলে অসুবিধা নাই। আচ্ছা দিয়ে দিই, সমস্যা কি? তাহলে অনুপাত সূত্রতে কি বলতে পারবো? কে ইন্টু এবি প্লাস এন ইন্টু এডি ইকুয়াল কে প্লাস এন এও। আর এখানে কিন্তু আমাদের মূলত মান দেওয়া আছে, এটা কিন্তু মূলত কি দেওয়া আছে? এটা মান দেওয়া। তাহলে আমরা এটা কি বলতে পারবো যে যেহেতু অনুপাত সূত্র থেকে লিখছি এটা, তার মানে এই যে এও যেটা আছে না, এও, এই যে এও অর্থাৎ ও বিন্দুটা এই বিডি কে নির্দিষ্ট একটা কিন্তু অনুপাতে অন্তর্বিভক্ত করছে। কত অনুপাতে? এই যে কে অনুপাত এন অনুপাতে। এখন কথা হচ্ছে কে কোন দিক হবে, এন কোন দিক হবে, সেটা একটু কিন্তু খেয়াল রাখার বিষয়। তো যেহেতু কে সাথে এবি গুণ আছে, কে সাথে এবি গুণ, তার মানে এটা হবে কে, এটা হবে এন। তার মানে ও বিন্দু বিডি কে এন অনুপাত কে এত অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে আমরা কি বলতে পারবো? বিও অনুপাত ওডি ইকুয়াল এন অনুপাত কত? কে। এটা অবশ্যই বলা যাবে, এটা পরে দরকার হবে আর কি। আপাতত এরকম এটা থাক। আচ্ছা ভাগ করতে পারি, ভাগ করলে ভালো হবে। তাহলে বিও প্লাস ওডি ইকুয়াল এন বাই কত? কে। এটা গেল। এবার আসি এম ইন্টু সিডি এবং এল ইন্টু সিবি এর জন্য ঠিক একই কথা প্রযোজ্য, এবং এদের যে লব্ধিটা সেটা এই দিক বরাবরই কাজ করবে, উল্টা দিকে না, অথবা সাম্যাবস্থায় থাকা সম্ভব না। তাহলে ওদের জন্য আবার কি বলতে পারবো? যে এম ইন্টু সিডি প্লাস এল ইন্টু সিবি ইকুয়াল এম প্লাস এল ইন্টু কত? সিও বলা যাবে। ভেক্টর চিহ্ন দিয়ে দিই। তার মানে আবারও আগের মতো কি বলতে পারবো? যে এটা এম অংশ, এটা এল অংশ, তার মানে ও বিন্দুটা বিডি কে এম অনুপাত এল অনুপাতে অন্তর্বিভক্ত করে। অতএব কি বলতে পারবো? বিও অনুপাত ওডি ইকুয়াল এম অনুপাত কত? এল। এখান থেকে কি বলা যায়? বিও ডিভাইডেড বাই ওডি ইকুয়াল এম বাই এল। এটার নাম দিলাম 1 নাম্বার, এটার নাম দিলাম 2 নাম্বার। 1 এবং 2 উভয়ই কার মান? বিও ডিভাইডেড বাই ওডি এর মান না? অতএব 1 ও 2 হতে পাই কি পাই? যে এন বাই কে ইকুয়াল এম বাই এল। এখান থেকে আর আর গুণ করলে কে এম ইকুয়াল এল এন আসবে। এটাই আমার কি প্রমাণ করতে বলছিল। আচ্ছা এবার আসি আমরা নাম্বার ম্যাথে। কি বলছে? যে খুব ইজি একটা ম্যাথ। এবিসি একটি বর্গক্ষেত্র দেওয়া আছে, ভালো। তো দেখাও কি যে এবি কমা টু বিসি কমা থ্রি সিডি তারপরে কি ফোর ডি দ্বারা মানে এবং দিকে সূচিত একই বিন্দুতে ক্রিয়ারত 4টি বলের লব্ধির মান এবং দিক টু সি এ দ্বারা সূচিত হবে। তো এখানে কিন্তু মূলত জাস্ট দিকটা বোঝানোর জন্য আসলে বর্গক্ষেত্র বাহুগুলা দিয়ে দিছে আর কি। এটাই, তেমন কিছু না। যেমন আমি যদি বর্গক্ষেত্রটা অঙ্কন করি এখানে, ধরলাম এটা হচ্ছে আমার সে কি বর্গটা, নাম দিই আমি। তাহলে এ, এখানে হচ্ছে বি, সি এবং কত? ডি। তো এখানে যে 4টা বল দেওয়া আছে না, এ বি, টু বি সি, থ্রি সি ডি, ফোর ডি এ, এখানে কিন্তু মূলত আমার এই যে বর্গক্ষেত্রে বাহু বরাবরই একই ক্রমে কাজ করতেছে। যেমন এই এবি বরাবর কাজ করবে কে? এবি। এদিক বরাবর কাজ করবে কে? টু ইন্টু বিসি। এদিক বরাবর কাজ করবে কে? থ্রি ইন্টু সিডি। এদিক বরাবর কাজ করবে কে? ফোর ইন্টু ডিএ। এবার আসি আমরা প্রমাণে। তাহলে যেহেতু এই 4 জন এই অবস্থায় কাজ করতেছে, তার মানে 4 জনের অবশ্যই একটা লব্ধি আছে, যোগ করলে লব্ধি পাবো আমি। এবং ওই 4টা লব্ধির মান এবং দিক টু সি এ দ্বারা সূচিত হবে, অর্থাৎ 4 জন যোগ করলে টু সি এ চলে আসবে। এখন দেখি আসলে আসে কিনা। যোগ করে দেয় 4টা। তাহলে এবি ভেক্টর হিসেবে যোগ করতেছি। তাহলে এবি প্লাস এখানে কত? টু ইন্টু বিসি প্লাস থ্রি কত? সিডি প্লাস ফোর ডিএ। এবার অনেকগুলো কিন্তু যোগ করা হয়ে গেছে। এখন ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে আসলে কি কি লেখা যায় সেটা একটু দেখি। তার আগে কাজ করি সুবিধার জন্য, আমরা হচ্ছে এই এ এবং সি যোগ করে দেই এবং বি এবং ডি যোগ করে দিতে পারি। এদিক যাচ্ছে না, তাহলে এটা এই দিক দেই, আর এটা এই দিক, এটা এই দিক দিয়ে দিই। এবার খেয়াল করি, আমি যদি এখান থেকে একটা এবি নেই, এখান থেকে একটা বিসি নেই, এখান থেকে একটা এবি, আমার কিন্তু সবগুলো যোগ করে করে ছোট করে আনতে হবে। ছোট করে আমার টু সি এ পর্যন্ত পৌঁছাইতে হবে। তো এবি, এখান থেকে একটা বিসি কেন নিচ্ছি? কারণ এবি প্লাস বিসি সমান এসি লেখা যায়। এবি প্লাস বিসি সমান এসি লেখা যায়। এখান থেকে কিন্তু একটা বিসি নিছি আমি, তার মানে এবি প্লাস বিসি সমান এসি লেখা যায়। একটা বিসি কিন্তু অলরেডি এখানে আসেই, এখানে কিন্তু একটা বিসি আমি কাজ করি না, আসে ওইটা। এবার এই বিসি প্লাস সিডি সমান বিডি লেখা যায়। বিডি কই থেকে পাবো? এখান থেকে একটা, এখান থেকে একটা আমি সিডি নিয়ে নিছি, কিন্তু এখান থেকে একটা বিসি ছিল আগে থেকে, একটা সিডি নিয়ে নিলাম। তাহলে বিসি প্লাস সিডি সমান বিডি লেখা যায়। তাহলে এখানে কিন্তু অলরেডি দুইটা সিডি এখন আসেই, দুইটা সিডি কিন্তু পড়েই আছে।
আবার দেখি সিডি প্লাস ডিএ সমান সিএ লেখা যায়। সিডি প্লাস ডিএ সমান সিএ লেখা যায় ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। কিন্তু এখানে দুইটা সিডি, তার মানে আমার দুইটা ডিএ নিতে হবে। 2 ইন্টু সিডি প্লাস ডিএ কি লেখা যাবে? 2 ইন্টু সিএ লেখা যাবে। 2 ইন্টু সিএ লেখা যাবে। এখানে কিন্তু দুইটা ডিএ অলরেডি পড়েই আছে, ওটা নিয়ে কোনো কাজ করার দরকার নাই, ওটা এরকমই থাক, কারণ কাজ করার কেউ নাই আর। এবার দেখি, খেয়াল করি এখানে একটা এসি, এখান থেকে একটা সিএ যদি আমি নেই, কারণ কি এসি এবং সিএ পরস্পর বিপরীত দিকে, তার মানে এরা পরস্পর কাটা যাবে। যেমন কেমনে? এসি রেখে দিলাম, এখান থেকে একটা সিএ কে নিয়ে বের করে আনলাম এবং ওইটাকে আমি মাইনাস সিএ লিখলাম, দেখা যাবে কিনা, সরি প্লাস এসি লিখলাম। সিএটাকে উল্টা করে দিলে কি হবে? সামনে মাইনাস চিহ্ন আসবে না? আর বাকি কি কি থাকে? বিডি থাকে, একটা সিএ থাকে, দুইটা ডিএ থাকে, দুইটা ডিএ কে আলাদা আলাদা করে দিলাম। এবার দেখি আসলে কি করা যেতে পারে। তাহলে এরা দুজন তো কাটা, শূন্য হয়ে গেল, এটা বাদ। এটা ডিডি কেন? এটা হচ্ছে বিডি ছিল মনে হয়, বিডি। দেখি যোগ করা যায় কি আর ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে সিএ প্লাস ডিএ, বিডি প্লাস সিএ, বিডি প্লাস ডিএ, না হয় না। তাহলে বিডি প্লাস ডিএ, হ্যাঁ বিডি প্লাস ডিএ সমান কিছু একটা লেখা যায় কেমনে? এই যে বিডি, এই যে ডিএ সমান বিএ লেখা যায়। এবি কিন্তু না, এবি কিন্তু না, এটা কিন্তু একই ক্রমে, এটা কিন্তু বিপরীত ক্রমে কি করে লব্ধি নির্দেশ করে। আমি যদি বিডি এবং ডিএ যোগ করি তাহলে কিন্তু আমি বিএ পাবো। এখান থেকে কি পাওয়া যাবে? বিএ পাওয়া যাবে, বি এ থাকবে। আর এখানে কত? সিএ, এখানে কত? ডিএ থাকবে। আমার 2 সিএ আনতে হবে না, প্রায় চলে আসছে কিন্তু। এই যে বিএ এবং ডিএ যোগ করলে সিএ আসার কথা, কেমনে দেখি আসলে হয় কিনা। বিএ এবং সিএ যোগ করলে, সরি বিএ এবং ডিএ, বিএ ডিএ যোগ করলে কি সিএ আসে? এখানে কিন্তু বিএ এবং ডিএ যোগ করলে, বিএ কোন দিক? এদিক কাজ করতেছে, বিএ এবং ডিএ যোগ করলে সিএ আসবে। কিভাবে? এই যে বিএ এবং সিডি একই সমান না, যেহেতু বর্গ সমান এবং সমান্তরাল, তার মানে বিএ এবং সিডি আসলে একই জিনিস। এই বি এর পরিবর্তে আমি সিডি লিখতে পারবো। আচ্ছা লাইনটা লিখে দিই আমি, সিডি প্লাস এটা কত? ডিএ, আর এটা কত? প্লাস সি। তাহলে সিডি প্লাস ডিএ, সিডি প্লাস ডিএ সমান সিএ লেখা যায়। তার মানে সিএ প্লাস সিএ থাকে, কয়টা সি হয়ে গেল? দুইটা না? কত? দুইটা সি। এখান থেকে কি খুব সহজে বলা যায় না যে ওদের লব্ধিটা আসলে কি করে? 2 সিএ দিয়ে সূচিত হয়। এখান থেকেই দেখাই যাচ্ছে না, শুট দেখানো হইলো। এবার আসি আমরা পরের ম্যাথে, 3 নাম্বারটাই একটা আছে না জাস্ট। এখানে কি বলছে? তিনটি সমতলীয় বল পি কিউ আর একটি বস্তুকণা ক্রিয়া করতেছে ভালো এবং ক্রিয়া করে সাম্যাবস্থাতেও আছে, যেখানে পি অ্যাঙ্গেল অফ কিউ, মানে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। তো এখানে বল ত্রিভুজের বিপরীত সূত্র প্রয়োগ করে দেখাও কি পি অনুপাত কিউ অনুপাত আর সমান √3 অনুপাত 1 অনুপাত কত হয়? 2 হয়। তো এখানে আসলে বল ত্রিভুজের বিপরীত সূত্রটা কি? যে আমরা কিন্তু বল ত্রিভুজের সূত্রটা দেখে আসছিলাম। বল ত্রিভুজের সূত্রটা দেখে আসছিলাম কি? ওই যে সমানুপাতিক হয় মান এবং দিকে। কি হয়? যে ত্রিভুজ, ত্রিভুজ দিয়ে কি করা যায়? প্রকাশ করা যায়। ত্রিভুজের 3টা বাহু দ্বারা একই ক্রমে প্রকাশ করা যায় আরকি। তো ঠিক এটার বিপরীত সূত্র হচ্ছে ওটার উল্টাটা আরকি। যদি কি করা যায়? সাম্যাবস্থা সৃষ্টি করে, তাহলে ত্রিভুজের 3টি বাহু দ্বারা মানে এবং দিকে সূচিত করা যায়। আর যদি, আর সূত্রটা আসলে কি, মেইন সূত্রটা কি ছিল আমাদের? যদি সাম্যাবস্থায় থাকে, সরি যদি একটা ত্রিভুজের 3টি বাহু বরাবর একই দিকে মানে এবং দিকে সূচিত করা যায় তাহলে সাম্যাবস্থা থাকবে। আর যদি সাম্যাবস্থা থাকে তাহলে মানে এবং দিকে সূচিত করা যায়। এটা হচ্ছে বিপরীত সূত্রটা আরকি। তো আমরা দেখি এটা চিত্রটা অঙ্কন করি। পি এবং কিউ 90 ডিগ্রি না, তাহলে পি এদিক কাজ করে যদি, তাহলে কিউ অবভিয়াসলি এদিক বরাবর কাজ করবে। এবং কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ 120, তার মানে এদিক বরাবর আমার আর কাজ করবে। এটা হচ্ছে 90, এটা হচ্ছে কত? 120 ডিগ্রি। তো যেহেতু আমার প্রমাণটা করা লাগবে বল ত্রিভুজের বিপরীত সূত্র অনুযায়ী, তার মানে আমার একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো ত্রিভুজটা এমনভাবে অঙ্কন করবো যাতে করে পি কিউ আর ওই ত্রিভুজের মতো করেই থাকে। কিভাবে? ধরলাম এদিক বরাবর একটা বাহু আছে ত্রিভুজের, এদিক বরাবর একটা বাহু আছে ত্রিভুজের। না এখানে এই বাহুকে এদিক দেওয়া যাবে না, কারণ আছে। কারণ আমি যদি আর এদিক দেই তাহলে এই বাহুটা এদিক না দিয়ে বরং এদিক দিতে হবে, তাহলে মোটামুটি ঠিক আছে। সুন্দর করে অঙ্কন করি। মানে ইচ্ছা মতো দিলেও কিন্তু হবে না, ত্রিভুজ যে আন্দাজে তাকাবো এমনটাও করা যাবে না। তার মানে এই দিক বরাবর আমার আর কাজ করতেছে, এদিক বরাবর পি কাজ করতেছে, এদিক বরাবর কিউ কাজ করতেছে। একই দিকে একই ক্রমে কিন্তু কাজ করতেছে এটা।
এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটা কত? এই কোণটা এবং এই কোণের দরকার আছে। কিভাবে? লাইন টানি, এটাকে বর্ধিত করে দেই। তাহলে এটা যেহেতু 120 ডিগ্রি টোটালটা, তার মানে এই কোণটা কত? 30 ডিগ্রি কিনা? এটা কত? 30 ডিগ্রি। এটা যদি 30 হয় তাহলে এই কোণটা কত? অবশ্যই 30 ডিগ্রি, বিপরীত কোণ। তাহলে এটা যদি 30 হয় তাহলে এই কোণটা কত হবে? অবশ্যই 30। তার মানে এটা কত? 60 ডিগ্রি। এবার আমরা খুব সহজে বল ত্রিভুজের সূত্র ফেলতে পারবো। নাম দেই এ বি সি। তো বল ত্রিভুজের বিপরীত সূত্র অনুসারে কি বলা যায়? যে যেহেতু এরা সাম্যাবস্থায় আছে তার মানে ত্রিভুজের বাহু বরাবর মানে এবং দিকে সূচিত করা যায়। তার মানে বলগুলা প্রত্যেকটা বাহুর কি হয়? সমানুপাতিক হয়। তো আমরা পি সমানুপাতিক এবি না লিখে সরাসরি পি বাই এবি তে চলে যাব। এটা কিন্তু আমি আগে বলছিলাম, লামির উপপাদ্যতে বলছিলাম এটা, যে পি বাই একবারে সাইন আলফা লিখে ফেলবো, এত কিছু লেখার কোনো দরকার নাই। তার মানে বল ত্রিভুজের বিপরীত সূত্র অনুসারে কি লেখা যায়? পি বাই এবি, পি বাই এবি ইকুয়াল কিউ বাই বিসি ইকুয়াল আর বাই কত? এসি, আর বাই এসি। তাহলে এইবার এবি বিসি এবং এসি কে পাল্টাইতে হবে, কারণ √3 1 2 এগুলো আনতে হবে। কিভাবে আনবো? আমার এখন ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করতে হবে, নাহলে কোনো উপায় নাই। এটা ত্রিকোণমিতিতে পড়ে আসছি। ত্রিভুজের সাইন সূত্রে কি বলতো? যে এবি ডিভাইডেড বাই কোনো বাহু এবং তার বিপরীত বাহুর সাইনের অনুপাতগুলো সবগুলো সমান হয়ে যায়। তাহলে এবি ডিভাইডেড বাই সাইন 60 ইকুয়াল এসি ডিভাইডেড বাই সাইন 30 ইকুয়াল এসি বাই সাইন 90। ইকুয়াল টু আর লেখা যায়, ইকুয়াল টু আর লেখা যায়, যেখানে আরটা কি? পরিবৃত্তের ব্যাসার্ধ। তার মানে আমরা এবির মানটা কি বলতে পারবো? টু আর সাইন 60, টু আর সাইন 60। এই বিসির মানটা কি বলতে পারবো? টু আর সাইন 30। আর এসির মানটা কি বলা যায়? টু আর সাইন 90। সাইন কত? 90। তাহলে টু আর সবগুলা বাদ। পি ডিভাইডেড বাই সাইন 60 মানটা কত? √3/2। সাইন 30 মানটা কত? হাফ। আর আর ডিভাইডেড বাই সাইন 90 মানটা কত? 1। তার মানে পি অনুপাত কিউ অনুপাত আর সমান কি বলা যায়? √3/2 অনুপাত হাফ অনুপাত 1। এই অনুপাতটা যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কি পাবো? √3 অনুপাত 1 অনুপাত 2 পাবো। অতএব পি অনুপাত কিউ অনুপাত আর সমান √3 অনুপাত 1 অনুপাত কত? 2। এটাই আমার প্রমাণ করতে বলছি। তো আমাদের তাহলে আজকে মোটামুটি হচ্ছে এই পর্যন্তই। ম্যাথ প্রায় শেষ। 4 নাম্বার করা যাইতো, কিন্তু বেশ বড় হয়ে যাবে 4 নাম্বার করলে আবার। আচ্ছা থাক, সমস্যা নেই। তো আমরা পরের দিন আবার 4 নাম্বারটা করবো। তো আজকে মোটামুটি আমাদের এই পর্যন্তই। ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।